বিদেশের বাড়িতে যখন একা, একা থাকতে, থাকতে বাঙালি কোনো মানুষকে দেখি তখন কিন্তু ভিতরটা অনেক শান্তি অনুভব হয়। অনেক ভালো লাগা কাজ করে। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তেমন একটা ভালো নাই। শরীরটা অনেক অসুস্থ। গলার কণ্ঠ শুনে কিন্তু তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আমার হচ্ছে অনেক ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, গলা বসে গেছে। আমি তেমন কোনো ভিডিও দিতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না। কারণ শরীর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না। তো আমি হচ্ছে ফোনই হাতে নেই না, ভিডিও করব। আমি কোনোরকম কাজগুলা শেষ করে আমি বসে থাকি, শুয়ে থাকি। তো মনে করো যে ভিডিও করব, ভিডিও এডিটিং করব, ভয়েস রেকর্ডিং করব, এরকম কোনো এনার্জি থাকে না শরীরে। এজন্য আর করা হয় না। এই ভয়েসটা সেন্ড করতেছি অনেক কষ্ট করে। ভয়েসটা রেকর্ডিং করতে গিয়ে আমার বারবার শুধু কাশি আসতেছিল। আমি বারবার হচ্ছে হাইড করে, করে কাশি দিয়ে আবার হচ্ছে ভয়েসগুলো রেকর্ডিং করতেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের সাথে করল্লা ভাজিটা শেয়ার করি। অনেক দিন হলো চিংড়ি মাছ খাই না। ৫ মাস আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে চিংড়ি মাছ খেয়েছিলাম। তারপরে আসার পরে আর কখনো চিংড়ি মাছ খাওয়া হয়নি। কারণ এখানে আরবিরা চিংড়ি মাছ খায় না। অন্য বাসাতে খায় কিনা আমি জানি না। কিন্তু আমার বাসাতে টুনা মাছ ছাড়া আর রুই মাছ ছাড়া আর কোনো মাছই আনে না। কারণ ওরা যেটা খায় সেটা আনে। আর আমি যদি দেখাই দেই, আমি যদি হয়তোবা বলতাম তাহলে হয়তোবা আমাকে এনে দিত আলাদাভাবে। আমিও কখনো বলি না। আর এই মাছগুলো হচ্ছে আমার পাশের বাসায় একটা বাঙালি আপু আছে। তো আপুর বাসায় চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ এগুলো নিয়ে আসছিল ওনার হচ্ছে আর বাবা। তো উনি হচ্ছে আমার জন্য চিংড়ি মাছগুলো হচ্ছে রেখে দিছে। তারপরে পাঙ্গাস মাছ দিছে আমাকে। পাঙ্গাস মাছগুলো এখনো রান্না করে হয়নি। রান্না করলে অবশ্যই শেয়ার করব। চিংড়ি মাছগুলো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। করল্লা ছিল ২ টা। তো করল্লা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি। ভাবলাম যে করল্লাগুলো ভাজি করি চিংড়ি মাছ দিয়ে। আমিও খাবো, আপুকেও একটু দিয়ে আসবো। কারণ আপুর বাসায় সবসময় হচ্ছে তার ম্যাডামরা এরা সবাই বাসায় থাকে। সে তার মনের মতো রান্না করে খেতে পারে না। আর আমার বাসায় হচ্ছে ম্যাডামরা বাসায় থাকে না। আমি আমার মন মতো রান্না করে খেতে পারি। আর আমার ম্যাডামরা বাসায় থাকলেও কোনো সমস্যা নেই। আমি তাদের সামনে আলাদাভাবে রান্না করে খেতে পারবো। আমার ম্যাডাম এগুলো নিয়ে কখনোই আর কিছু বলে না। তো এইজন্য আমি ভাবলাম যে মাছগুলো আমি হচ্ছে করলা দিয়ে ভাজি করে একটু আপুকেও দিয়ে আসবো না, একটু আমিও খাবো। আপু হচ্ছে যখন যেটা রান্না করুক কিংবা খাক আমাকে হচ্ছে দিয়ে খাবে। কথায় আছে না যে মানুষের টাকা থাকলেই শুধু হয় না, মানুষের মনটাও লাগে। আসলে মানুষের মনই হচ্ছে অনেক কিছু। তো আপু যখনই যেটা রান্না করুক আমাকে ফোন দিয়া বা মেসেজ দিয়ে বলে যে আজকে এটা রান্না করছি তুমি কি খাইবা? তো উনি আমাকে দেয়। আর ইদানিং উনি আমাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু আমার শরীরটা ভালো না দেখে আমি আসলে শেয়ার করতে পারি নাই। ওইরকম এনার্জি হচ্ছিল না, এর জন্য আমি শেয়ার করি নাই। গত কয়েকদিন যাবতই শরীরটা অনেক খারাপ। আর আমার একটা অভ্যাস স্বভাব কি, আমার যখন ঠান্ডা লাগে আমার ঠান্ডা সহজে সারে না। মানে এমন কেন আমি জানি না, মানে সহজে সারে না। আমি কিন্তু ওষুধ খাচ্ছি নিয়মিত, তারপরেও আমার ঠান্ডা হচ্ছে কমতেছে না। আমি অসুস্থ হওয়ার পরে ম্যাডামকে আমি একদিন পরে বলার সাথে সাথে আমাকে ওষুধ দিয়েছে। ঘরে সবসময় ওষুধ থাকেই। প্যানাডল দিয়েছে আর হচ্ছে জিকাফ। জিকাফ একটা মানে সিরাপ আছে ওইটা কাশির জন্য। ওইটা হচ্ছে তুলসী পাতার একটা সিরাপ। তো ওইটা দিয়েছে, খাচ্ছি তারপর কমতেছে না। তো এইখানে আমি করলা ভাজির মধ্যে আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমার যে কোনো তরকারিতে কাঁচামরিচ কেটে দিলে আমার ভাল লাগে না। কাঁচামরিচ থেকে যখন বিচিটা বের হয় ওইটা আমার কাছে কেন জানি ভাল লাগে না। আমি আনাম কয়টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আর আমি হচ্ছে জালটা একটু কমাই দিয়ে ভাজি করতেছিলাম। ভাজিটা অনেক মজা হয়েছিল, আমার কাছে ভাল লাগছিল। তো এইভাবে আমি আস্তে আস্তে করে লাড়াচাড়া দিয়ে ভাজিটা করতেছিলাম। করলা ভাজি কিন্তু মনে করো যে বেশি ঢাইকা দিতে হয় না। ঢাইকা দিলে কিন্তু করলা ভাজির
কালারটা নষ্ট হয়ে যায়, খাইতেও কিন্তু তিতা লাগে। করল্লা ভাজি কিন্তু নিভা জালেও ভাজি করতে হয় না। নিভা জালে ভাজি করলেও কিন্তু করল্লা ভাজি গলে যাবে, পানি দিলে করলা ভাজি গলে যাবে। তো এইভাবে করলা ভাজি একটু মিডিয়াম আঁচে করতে হয়। আর প্রথমবার ভাজি করার শুরুতে কয়েকবার ঢেকে দিয়ে পরে ঢাকনা ছাড়াই ভাজি করতে হয়, তাহলে ভাজি সুন্দর হয়। করলা ভাজি কালার সবুজই থাকবে। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি, তো এই জন্য আমি এখানে একটু হলুদ দিয়েছি, নাহলে আমি করলা ভাজিতে হলুদ দিতাম না, শুধু চিংড়ি মাছটার জন্য হলুদ দিছি একটু। তো এই দেখো আমার ভাজি কিন্তু প্রায় শেষের দিকে। ভাজিটা কিন্তু অনেক মজার ছিল। আর আমি তেল বেশি দেইনি, তেল কমই দিছি, কারণ তেল বেশি খাওয়াটা ক্ষতি। এই জন্য আমি একটু তেল, আর ফ্রাই প্যানে ভাজি করলে তেল কম দিলেও হয়। তো আমার এই তো ভাজি করা শেষ। এখন আমি এটাকে যতটুকু আপুকে দিব অতটুকু বক্সে ভরবো, আর আমি আমার জন্য রাখবো। আর আমি ওই আপুকে একটু কমই দিছিলাম, কেন জানো? কারণ আমি আপুর বাসায় চিংড়ি মাছ প্রতিদিনই রান্না করে খায়। আর আমাকে আপু দিছে রান্না করে খাওয়ার জন্য। এই জন্য আমি ভাবলাম যে আপু কিভাবে না কিভাবে রান্না করে খায়, তার ওনারা সবজি দিয়ে চিংড়ি মাছ খায়, করল্লা হয়তো ওনার খাওয়া হয় না। এই জন্য আমি করল্লা দিয়ে ভাজি করে তাকে দিলাম। কারণ আপু করল্লাটা ওনার বাসায় মালিককে খুবই কিপটা, তো করল্লা আনে না, করল্লা আলাদা কোনো সবজি এনে দেয় না। তো এই জন্য আমি একটু বেশি টুকি খাইছি, আর আপুকে একটু কমই দিয়েছিলাম। আর তারপরে দেখো দুপুরবেলা বাহিরে আসছি, নফ আসবি স্কুল থেকে, এখন বাজে 1:32। তো বাহিরে বের হইলাম, সামনে একটু আগে যাব নফকে আনার জন্য। বাহিরে রোদ ছিল মোটামুটি, কিন্তু রোদের অতটা তাপ ছিল না। তো আমি যে বাহিরে দিয়ে একটু যাচ্ছি, অনেকদিন পরে বাহিরে বের হয়ে ক্যামেরাটা অন করলাম, তোমাদের সাথে একটু বাহিরের শেয়ার করি। শীত তো পড়ে যাচ্ছে, কিছুদিন পরে আরেকটু শীত পড়বে বেশি। এখনও সকালে কুয়াশা পড়ে, অনেক ঠান্ডা লাগে। আর এসি তো উঠে মাঝরাতে বন্ধ করে দিই, কারণ এমনি অসুস্থ, আর ঘর যদি এত ঠান্ডা থাকে তাহলে কখনোই ভালো হবে না। আমার এই ঠান্ডা আরও কমতেছে না, কারণ আমি দিনের বেলায় এই যে পানি দিয়ে কাজ করা হয়, আবার রোদ থাকে, আর রাতে এসির নিচে ঘুমাই, এই জন্য আরও বেশি কমতেছে না। তো সবাই আমার জন্য দোয়া করবা, যাতে করে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সামনে আবার ফিরে আসতে পারি, কন্টিনিউ তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।